দশম শ্রেণী ভৌত বিজ্ঞানে আমরা প্রথম চ্যাপ্টারটা একটু ভালো করে বুঝে নেব, একদম লাইন বাই লাইন। আমি আস্তে আস্তে একটু বলে দিচ্ছি। আগের ভিডিওগুলো হয়তো আমার একটু খুব তাড়াতাড়ি হয়ে গেছে, একটু আস্তে আস্তে তোমাদের বলে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখে নাও, আমাদের প্রথম যে অংশটা বায়ুমণ্ডল সম্পর্কে, এইখানটা একটুখানি আমাদের ধারণা দিয়েছে, যেটা যেটা হচ্ছে যে 350 কোটি, আনুমানিক এটা লিখতে হয়, বা প্রায় কথাটা লিখতে হয়, প্রাণের আবির্ভাব ঘটতে শুরু হয়, সেটা লিখেছি। চলো আমাদের এইবার থেকে যেটুকু জানতে হবে, প্রথমে একটা বায়ুমণ্ডল সম্পর্কে তোমাদের ধারণা দিয়েছে। বায়ুমণ্ডলে যে বিভিন্ন রকম গ্যাস আছে, সেই গ্যাসগুলো ধারণা এখানে দিয়েছে। কি কি গ্যাস প্রথমে দিয়ে দেখো, নাইট্রোজেন N2 লিখতে হয়, O2, তারপরে কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প মানে H2, জলটা দিয়েছে। দিয়ে এখানে দিয়ে দেখো, এদের সহযোগে গঠিত ঘনীভূত হালকা পাতলা আবরণকে বায়ুমণ্ডল বলে। তো বায়ুমণ্ডল কাকে বলে বুঝতে পারলাম, যে ভূপৃষ্ঠের উপর একটি নির্দিষ্ট দূরত্ব অবধি, মানে ওপর থেকে নির্দিষ্ট দূরত্ব অবধি মাধ্যাকর্ষণ শক্তির দ্বারা প্রভাবিত প্রধানত নাইট্রোজেন গ্যাস, এই সংজ্ঞাটা দিয়ে দেবে। এইবার আমরা যাব কোন গ্যাসটা কত পরিমাণে আছে। আমরা তো আগে শিখেছি নাইট্রোজেন 80 ভাগ, অক্সিজেন 20 ভাগ, যে 100 ভাগ করতাম। কিন্তু এখন আমরা উঁচু ক্লাসে পড়ি, আমাদের একটু ভালো করে জানতে হবে নাইট্রোজেন হচ্ছে 78.084%, অক্সিজেন 946%। আমাদের 20টা মনে রাখলেই হবে, 78টা মনে রাখলেই হবে। আর কার্বন ডাইঅক্সাইডটা মনে রাখতে হবে 0.031%, কার্বন ডাইঅক্সাইডটা মনে রাখবে। এইবার দেখো, এইবার আমরা দেখলাম বায়ু একটি বিভিন্ন গ্যাসের মিশ্রণ, সাধারণ গ্যাসের মিশ্রণ অবস্থায় রয়েছে বায়ুমণ্ডলটা। এখন বায়ুমণ্ডল যে স্তরটা আমরা প্রথমেই বললাম না, একটা নির্দিষ্ট দূরত্ব অবধি আছে, কতটা, সেটা আমাদের 10,000 কিমি পর্যন্ত ধরা হয়। এইটার ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা থেকে, নাসা থেকে সংগ্রহ করেছিল তথ্য দিয়ে এন স্টেলার একটা বায়ুমণ্ডলকে প্রধান দুটি ভাগে ভাগ করেছিল। একটা সমমণ্ডল, যাকে বলা হয় হোমো। সম কথাটা মনে করলেই হোমোর কথা মনে পড়বে, কারণ মিলটা অনেকটা একই রকম। বিষম হলে পরে হেটারো, মানে হেটারো 3টে বানান, এরোস্ফিয়ার, আর বিষমরও 3টে বানান। এরকম করে মনে রাখতে হবে যে হেটারো মানে হচ্ছে বিষম 3টে, আর সম মানে হোমো, দুটো করে। এর সঙ্গে একটা মিল আছে, হোমো সম, হেটারো বিষম। ঠিক আছে, তাহলে দেখা যাচ্ছে যে এই স্তরটি 40 কিমি ঊর্ধ্বে প্রায় 116 কিমি, মানে 1600 কিমি পর্যন্ত বিস্তৃত আছে। এইবার দেখো, এটাকে কিভাবে ভাগ করেছিল, মানে প্রধান স্তরে ভাগ করেছিল। কিন্তু পরবর্তীকালে যেটা আমাদের পড়াশোনা, সেটা উচ্চতা, তাপমাত্রা, চাপ ভেদে, হ্যাঁ, স্তরগুলোকে ভাগ করা হয়েছে। কি কি? ট্রপোস্ফিয়ার, যাকে বলা হয় ক্ষুব্ধমণ্ডল। আমরা একটু ছবিতে যাব, জেনে নিই, তারপরে যাব। 16 কিমি পর্যন্ত স্তরটা থাকে। তাহলে ট্রপোস্ফিয়ারটা কোথায় হবে বলছে, দেখো এই ছবিটা যদি আমরা পরীক্ষায়, যেটা আমাদের বেশিরভাগই ফেলে, কখনো উচ্চতার অনুসারে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করে পড়তে পারে, কখনো উষ্ণতার মানে অনুসারে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করো, এরকম পড়ে। আমি প্রথমটা উচ্চতা অনুসারে দেখাই। তাহলে এইখানটা আমি কিমি লিখি, তাহলে এখানটা আমি কিমি লিখলাম, মানে এখান থেকে কিমি শুরু হবে। এখানটা আমি 0 ধরি, অর্থাৎ ভূপৃষ্ঠে আমরা বাস করছি, পৃথিবীটা এরকম গোল মানে অংশ আছে, আমরা এরকম জায়গায় আছি। তাহলে ধরেন গাছপালা আছে, এটা 0 কিমি আর কি, আমি উচ্চতা অনুসারে ভাগ করছি। তাহলে প্রথমে একটা স্তর আঁকবো, 6টা স্তর আমাদের থাকবে। তাহলে একটা স্তর, দুটো স্তর, আমরা একটুখানি স্পষ্ট দিই যেহেতু দাগটা না খাতা, দুটো স্তর, 3টে, 4টে, 5টা, 6টা স্তর আছে। তাহলে কত কিমি পর্যন্ত? প্রথমে হবে তাহলে আমাদের প্রথমে হবে ট্রপোস্ফিয়ার।
এই স্ট্রোস্ফিয়ারটা হচ্ছে ট্রপোস্ফিয়ার 16 কিমি পর্যন্ত। বুঝতে পারলে? কি করে মনে রাখি? প্রথমটা 16, 16কে 5 দিয়ে গুণ করো, 16 5 80 হবে। তো পরের স্তরটা 80 কিমি হলো। তারপরে আবার 5 16 করো, 5 16, আর একটুখানি আমরা উপরে যাই, 24 করে দিই। শিখছি তো। 5 16 24, এটা মনে রাখবে। 16 5 গুণ করলে 80 হয়, আবার 5 16 24। এবার দুটো করে শূন্য দাও, উপরে 3টে, 6টা স্তর আছে। আর এইখানে একটা শূন্য দিয়ে দেবে, কারণ 16-র পর তো 5 কিমি হয় না। দেখো তাহলে আমরা প্রথমে পেলাম 16 কিমি পর্যন্ত একটা স্তর, যেটাকে বলছি আমরা ট্রপোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ারের ওপরে চলে যাব। কি করে মনে রাখলাম বুঝতে পারছো? 16 5 80, কত কিমি এটা মনে রাখার জন্য 16 কিমি পর্যন্ত হলো। 50, 16 থেকে 50 কিমি হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। 200 স্ট্র্যাটোস্ফিয়ার এই স্তরটা। আর এটা আছে মেসোস্ফিয়ার। তাহলে মেসোস্ফিয়ার, এখানটা আছে থার্মোস্ফিয়ার, এখানটা আছে এক্সোস্ফিয়ার, আর এখানটা আছে ম্যাগনেটোস্ফিয়ার। তাহলে এটা হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার। তা এর পরেরটা আমাদের ম্যাগনেটোস্ফিয়ার পড়ে গেছে। তাহলে দেখছি আমরা কিভাবে পড়তে শুরু করলাম। এখানে স্ট্র্যাটোস গে শেষ হলো, স্ট্রাপো গে শেষ হলো। এই স্তরটাতে আমি কি করে মনে রাখলাম একটু দেখো। বলছি যদি ব্র্যাকেট চাপো টোটো মেসো, যদি চাপো টোটো মেসোর থামবে ইস্কন মঠে। তার মানে প্রথমে আছে পোটা খেয়াল রাখতে হবে, অনেক সময় স্ট্যাটো হয়ে যায়। তা চাপো, স্ট্যাপো, স্টপো, তাহলে টপো হয়ে গেল। স্ট্যাটো হয়ে গেল। মেসো হয়ে গেল, মেসোস্ফিয়ার। থামবে, থার্মোস্ফিয়ার হয়ে গেল। ইস্কোস্ফিয়ার হয়ে গেল। মঠে মানে ম্যাগনেটোস্ফিয়ার হয়ে গেল। কত হয়ে গেল? 500 থেকে 1600 কিমি হচ্ছে থার্মোস্ফিয়ারটা, মানে 16 থেকে 50, 0 থেকে 16 কিমি হলো ট্রপোস্ফিয়ার, 50 কিমি স্ট্র্যাটোস্ফিয়ার, 50 থেকে 80, এটা 85ও ধরা হয়, এটা হচ্ছে মেসোস্ফিয়ার, এটা হচ্ছে থার্মোস্ফিয়ার। 50 80 থেকে 500 থার্মোস্ফিয়ার হয়ে গেল, মানে এই জায়গাটা থার্মোস্ফিয়ার। আর এটা হয়ে গেছে থার্মোস্ফিয়ারের পর থামবে কোথায়? এক্সোস্ফিয়ার। আর এটা হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার। তাহলে আমরা বুঝতে পারছি যে এক্সোস্ফিয়ারটা, হ্যাঁ, 16 থেকে 2400-র মধ্যে এক্সোস্ফিয়ার আছে। তাহলে আমরা মোটামুটি বুঝে ফেললাম এক্সোস্ফিয়ারটা কোথায় রয়েছে। চলো আর একবার আলোচনায় যাব, এই আলোচনাটা। তাহলে আজকে আমরা উচ্চতা অনুসারী আলোচনাটা করিনি। এই যে স্ট্র্যাপোস্ফিয়ার আমরা দেখছি, স্ট্রপোস্ফিয়ার বলছি আমরা, এই স্ফিয়ারটাকে আমরা বলি ক্ষুব্ধমণ্ডল। কেন বলি না? এই স্তরই তো মেঘ ঝড় বৃষ্টি হয়, এই স্তরই কুয়াশা দেখা যায়, এই স্তরটায় সেই জন্য বলা হয় ক্ষুব্ধ। বিদ্যুৎ ডাকে, বজ্রপাত হয়। আবার দেখো এই স্তরেতে মানে ধূলিকণা, জলীয় বাষ্প, বিভিন্ন রকম গ্যাস কিন্তু এখানে দেখা যায়, সেই জন্য বলছি ঘনমণ্ডল। দুটো নাম কিন্তু হলো। এটা উচ্চতা আমরা 16 কিমি পর্যন্ত পেলাম। দেখো তারপরে স্ট্র্যাটো, এটা কিন্তু শান্ত মণ্ডল। এখানে জেট প্লেন যাতায়াত করে, এখানে সর্পিল আকার একটা বায়ু স্রোত বয়ে যাচ্ছে এই পজ দিয়ে। তাহলে একটা পজ কথা যখন মনে পড়লো, পজটা আলোচনা করিনি। এই ট্রপো আর স্ট্র্যাটোর মাঝে একটা বায়ুমণ্ডল, যেমন তেল আর জল তো মেশে না, একটা স্তর থেকে যায়, সেও ঠিক আর কি। এই স্তরটা তো একটা আছে, এই স্তরটা এরকম আছে। তো এই স্তরটির মাঝে যেটা আছে সেটা হচ্ছে ট্রপোপজ, যার উপরে থাকবে তার পজ। তো এর উপরে যেটা আছে মেসো আর স্ট্র্যাটোর মাঝে মেসোপজ। তো এটা খুব শান্ত মণ্ডল। এইখানে আমরা জায়গাটা, এখানে জেট প্লেন যাতায়াত করে, খুব প্রশ্নের মধ্যে পড়ে। 50 কিমি পর্যন্ত বিস্তার, 50 থেকে 80 যে উঠে যাব। কিন্তু মনে রাখবে এই যে আরও তো দুটো স্তর আমরা কথা পড়ি, আয়নোস্ফিয়ার আর একটা পড়ি মানে ওজোনোস্ফিয়ার, ওজোন স্তর। সেই স্তর দুটো কোথায় স্যার? আপনি তো বললেন না। হ্যাঁ, সেই স্তর দুটো আজকে হয়তো সবটা আলোচনা করা সম্ভব হবে না। আমি যেটুকু
তা এই যে জায়গাটা দেখছি স্ট্র্যাটোস্ফিয়ার, এই স্ট্র্যাটোস্ফিয়ারে আমরা শেষ যাব না, এই জায়গাটার মধ্যে আমরা পেয়ে যাব ওজোন স্তর। এই ওজোন স্তরটা বলছে 20 থেকে 50 কিমির মধ্যে। তাহলে আমরা দেখছি 20 থেকে 50 কিমির মধ্যে এই জায়গাটাতে, 20 যদি হয় এই 50-এর মধ্যে আছে ওজোনস্ফিয়ার, ওজোন স্তর, যেটা পৃথিবীর রক্ষা কবচ, যেটা নাকি আলট্রাভায়োলেট রশ্মিটাকে শোষণ করে নিচ্ছে, প্রতিফলিত করে দিচ্ছে, আমাদের পৃথিবীটাকে বাঁচিয়ে দিচ্ছে, ভূপৃষ্ঠটাকে বাঁচিয়ে দিচ্ছে। চলো তারপরে যাব মেসোস্ফিয়ার। এই মেসোস্ফিয়ার আমরা একটু দেখিনি, বইটা আলোচনা করছি যখন, তাহলে দেখলাম কি না 16 কিমি পর্যন্ত, সেটা কিন্তু নিরক্ষীয় অঞ্চলে। যদি আমরা পৃথিবীর মেরুতে যাই সেটা কিন্তু উচ্চতা হবে 6 কিমি, তো পৃথিবী থেকে 6 হবে। আমি তাহলে এখানে 16 লিখতে পারবো না, আমরা নিরক্ষীয় অঞ্চলের কাছে বাস করছি বলে 16 লিখেছি, এটা 16ই লেখা হয়, কিন্তু যখন আমার মেরুতে হিসাব হবে তখন সেটা 6 কিমি পর্যন্ত বিস্তার হবে। ভালো দিয়েছি বইটাতে। উচ্চতম অংশ না স্টপোপজ বললাম, আর এই স্তরটা গড় তাপমাত্রা 16 ডিগ্রি, খুব মজা জানো, 16 কিমি পর্যন্ত বলে এখানে তাপমাত্রা 16 ডিগ্রি। আর প্রতি কিমিতে নাকি এই স্তরে উষ্ণতা হ্রাস পায়, যত উপর দিয়ে উঠবো 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড হারে উষ্ণতা কমবে। তার মানে এইখানে একসময় গিয়ে 0 হয়ে যাবে। আমরা আজকে উচ্চতা অনুসারে আলোচনা করছি, তাই আমরা উষ্ণতা অনুসারে আলোচনা করতে যাব যখন এই দিকটাই যাব। তাহলে আমরা বুঝতে পারলাম যে কত থেকে কত স্তরটার মধ্যে রয়েছে, ঝড় বৃষ্টি হয় সেই গল্পটা এখানে পড়েছে। চলো আমরা দেখিনি। আর এইখানে আমরা স্টপোস্ফিয়ার, শান্তমণ্ডল, স্তব্ধমণ্ডল 16 থেকে 50, আমরা 50-এ গিয়েই শেষ করেছিলাম, 16 থেকে 50-এর মধ্যে। সেখানে শান্ত স্থির, ধূলিকণা নেই, মেঘ তৈরি হয় না। এখানে দিয়ে বলছে শান্ত, বিমান চলাচলে আদর্শ, তা জেট প্লেনগুলো কিন্তু জেট বায়ু সন্ধান পাওয়া গেছে। এখানে একটা মেঘ দেখা যায়, তাপপ্রবাহ উপর অংশ তাপপ্রবাহ বলে। তাহলে আমরা মেসোস্ফিয়ারে দেখি 50 থেকে 85, আমি কত বললাম 16, 50, 9, 80, তাহলে 80 পর্যন্ত বলেছি, 85, এটা 85 পর্যন্ত ধরা হয়। এখানে আল্ট্রাভায়োলেট রশ্মি শোষিত হয়, এখানে গ্যাসগুলি আয়নিত অবস্থায় থাকে। না এইটাই বলে পড়ছি আমরা 50 থেকে পর্যন্ত, এখানে -83 ডিগ্রি সর্বোচ্চ উষ্ণতা। তাহলে এই স্তরটায় যদি আমরা সর্বোচ্চ যাই, মেসোস্ফিয়ার স্তরটায় 80-তে গিয়ে যখন আমরা যাব তখন 93 লিখে দেবো, তাহলে -93, তাহলে 80 পর্যন্তের বিস্তার, কিন্তু -93 এগিয়ে শেষ করছে, মানে উষ্ণতাটাকে আমার জানা হয়ে গেল। যদিও আমাদের আজকে আলোচনাটা উষ্ণতা দিয়ে নয়, তবুও দেখে নাও, শিখে ফেললাম কোথায় মাইনাস উষ্ণতা মানে হলো। তারপর দেখো এটাকে বলছে স্তরটি শীতলতম স্তর অঞ্চল, বায়ুমণ্ডলের মধ্যে এই অঞ্চলটা হচ্ছে শীতলতম অঞ্চল, ঠিক আছে। তারপর দেখো এই তারপরে যে স্তরটা, এখানে একটা কাজ আছে, মেসোস্ফিয়ারে না উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায়, কিন্তু এইখানে দিয়েছে আর কি সেটা, যে যেটা থার্মোস্ফিয়ারে দিয়েছে বা আয়নোস্ফিয়ারে তো আমরা জানি রেডিও তরঙ্গ প্রতিফলিত হয়, আয়নোস্ফিয়ারে আয়নিত অবস্থা থাকে গ্যাসগুলো, যেটা আমাদের তাহলে আমাদের পেলাম স্যার আপনি যে আয়নোস্ফিয়ার করছেন, তো আপনি তো বললেন এটা থার্মোস্ফিয়ার, তাহলে আয়নোস্ফিয়ারটা কোথায়? এখানে না বললেন ওজোনস্ফিয়ারটা রয়েছে, ওজোন স্তরটা রয়েছে, ঠিক থার্মোস্ফিয়ারের ভেতরেই রয়েছে কিন্তু আয়নোস্ফিয়ার, একটু নিচে বা উপরের অংশ নিয়ে। চলো তারপর আমরা বুঝলাম যে তাহলে ওই জায়গাটাতে আছে আয়নোস্ফিয়ার, ওখানটা রেডিও তরঙ্গ প্রতিফলিত হয়, মেরুজ্যোতি দেখা যায়। আর 16 থেকে, তার মানে থার্মোস্ফিয়ারটা আমাদের কতটা গেল 1600 পর্যন্ত, তো 1600 থেকে যখন 2400 যাব তখন এক্সোস্ফিয়ারটা পাবো। তাহলে আমরা মনে রেখে দিয়েছিলাম না 500, 16, 2400, এক্সোস্ফিয়ারটা পাবো। এক্সোস্ফিয়ারে গেলে আমরা হাইড্রোজেন মানে হিলিয়াম হাইড্রোজেনে আমরা দেখতে পাবো, এখানে পরমাণু স্তরটাকে একটা হাইড্রোজেন পরমাণু দেখতে পাবো। তারপরে একটা ম্যাগনেটোস্ফিয়ার, এই ম্যাগনেটোস্ফিয়ার বলে মানে এক্সোস্ফিয়ারের উপরে বায়ুমণ্ডল বেষ্টনকারী একটা চুম্বক ক্ষেত্র থাকে, তাকে ম্যাগনেটোস্ফিয়ার বলে। এই স্তরে পৃথিবীর চুম্বকত্বের দরুন আটকে পড়া মহাজাগতিক কণিকাগুলো পৃথিবীর চুম্বক বলরেখা বরাবর ছড়িয়ে থাকে, একে ভ্যান আলেন বলয় বলে। তাহলে আমাদের মোটামুটি আলোচনাটা শেষ হলো, উষ্ণতাটা মোটামুটি একটু বলে দেওয়ার চেষ্টা করলাম, আর পরবর্তী ভিডিও আর একটু ডিটেলসে বলে দেবো, দিয়ে আমি স্থলবায়ু সমুদ্রবায়ু তোমাদের আলোচনা করে দেবো। ভালো লাগলে অবশ্যই লাইক করবে।